শান্তি আলোচনায় মুখোমুখি বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে লেবাননের সংঘাত, তার মধ্যেই শুরু হলো এই শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় আশাবাদের সম্ভাবনা থাকলেও এখনো রয়ে গেছে অনিশ্চয়। পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস প্রতিটি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের স্বাগত জানিয়ে পৃথকভাবে সৌজন্য বৈঠকে মিলিত হন। আলোচনার আনুষ্ঠানিকতা শুরুর আগে তৈরি হয় এক বিশেষ কূটনৈতিক তৎপরতা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত জ্যারেড কুশনার সহ ইউএস প্রতিনিধি দল বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। প্রশ্ন উঠছে, তুমুল বৈরিতার পর এবার কি সত্যি সমঝোতার পথে হাঁটবে ওয়াশিংটন ও তেহরান? সুইজারল্যান্ডে আলোচনা শুরুর আগে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ছবি তোলেনি এবং হ্যান্ডশেক করেনি ইরানের আলোচক দল। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই খবর জানিয়েছে। ভিডিওতে দেখা যায় বৈঠক কক্ষে মার্কিন প্রতিনিধিরা প্রবেশ করার সময় পাকিস্তানি মধ্যস্থতাকারী সহ অন্যদের সঙ্গে করমর্দন করেন। তবে ইরানি প্রতিনিধিরা পূর্ব নির্ধারিত এই কুশল বিনিময় পর্বে অংশ নেন। তবে আলোচনা শুরুর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠে একটি আশাবাদের সুর ছিল। বলেন, গত কয়েক ঘন্টায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যেখানে সবাই একসঙ্গে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করতে পারবে। ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে একটি নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে ইরানের জনগণের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা যায়। সিএনএন এর প্রতিবেদন বলছে, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দখল করে নিতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। ফক্স নিউজের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা প্রণালীটি দখল করে নিতে পারি। তারা যদি কোনো চুক্তিতে না আসে, আমরা টোল আদায় করব। তাসনিম নিউজের সূত্রে জানা যাচ্ছে যে উভয় পক্ষের মধ্যে অন্তত ৮০ মিনিট আলোচনা হয়েছে। তবে এই আলোচনায় ইরানের অবস্থান ছিল শুধু ইরানকে কেন্দ্র করে কোনো সমঝোতা হতে পারে না, এখানে লেবানন বিষয়টি তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং লেবাননের বিষয়ে যদি কোনো সমঝোতা না হয় তাহলে কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না, এমনটাই ছিল ইরানের অবস্থান। ইরানের বক্তব্য হচ্ছে ১ নম্বর ধারাতে সকল পক্ষে যুদ্ধ বন্ধর যে ইস্যুটি রয়েছে তার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার প্রথম শর্ত লেবাননে হামলা বন্ধ। তবে এই ব্যাপারে এখনো আগের অবস্থানে রয়ে গেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরবে না। ইসরায়েল কার্জ ঘোষণা করেছেন, আমাদের বাহিনী লেবাননের ইয়েলো লাইন বরাবর নিরাপত্তা অঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখান থেকে সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের প্রশ্নের দীর্ঘ অবস্থানে রয়েছি। আমরা বড় বড় সাফল্য অর্জন করেছি এবং সেগুলো কোনোভাবেই হাতছাড়া করব না। যতদিন প্রয়োজন ততদিন আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান বজায় রাখব। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকব ততদিন ইরানকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেব না। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক মার্কিন কূটনীতিক ও রাষ্ট্রদূত ম্যাথিউ ব্রাইজা। তিনি মনে করেন, বর্তমান আলোচনার কাঠামো অতীত তুলনায় অনেকটাই ভিন্ন। তিনি বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ অত্যন্ত জটিল একটি বিষয়। আগে আমরা সবসময় বিশেষজ্ঞদের বড় একটি দল নিয়ে আলোচনা করতাম, এবার মার্কিন দলের আকার অনেক ছোট। ব্রাইজা আরও বলেন, সাধারণত আলোচনার একেবারে শেষ পর্যায়ে ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চ পর্যায়ের কেউ যুক্ত হন, কারণ আলোচনা ব্যর্থ হলে তার দায়ও তাদের উপর বর্তায়। সুইজারল্যান্ডের এই আলোচনাটি মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বহুদিনের অবিশ্বাস ও সংঘাত পেরিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র কি সত্যি একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে, নাকি এই আলোচনা নতুন কোনো সংকটের আগেই থেমে যাবে?
সুইজারল্যান্ডের বিলাসবহুল রিসোর্টে যখন ইরান ও আমেরিকার মধ্যকার ঐতিহাসিক পরমাণু চুক্তি ও সমঝোতা নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের এক বেফাঁস মন্তব্য পুরো পরিস্থিতি বদলে দিল। আমেরিকার কোনো রকম ধমক বা অপমান মেনে না নিয়ে আলোচনার টেবিল থেকে শটান উঠে গেল ইরানি প্রতিনিধি দল। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্পকে আগে ক্ষমা চাইতে হবে, নয়তো ওয়াশিংটনের সাথে আর কোনো আলোচনা নয়। পাকিস্তান ও কাতারের দীর্ঘদিনের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে চতুর্পাক্ষিক বৈঠক শুরু হয়েছিল। দীর্ঘ আলোচনার পর 60 দিনের একটি বিশেষ শান্তি প্রক্রিয়া শুরু করতে দুই পক্ষই বসেছিল টেবিলে। কিন্তু বিশ্ববাসী আবারও দেখল মার্কিন সাম্রাজ্যবাদের চিরচেনা রূপ। মুখে শান্তির কথা বললেও আলোচনার পেছনে ছুরি মারতে দ্বিধা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক চলাকালীন সময়েই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে চরম অপমান এবং তীব্র হামলার হুমকি দিয়ে একটি পোস্ট করেন। ট্রাম্প দাবি করেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ যদি প্রতিরোধ বন্ধ না করে, তবে ইরানকে এর চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প চান লেবাননে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই পথে হাঁটছেন না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতা স্মারককে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। তবে চুক্তির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি দেশটির দখল করা অঞ্চলও ছাড়তে রাজি নয়। এ নিয়ে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি চায়। তিনি আশা করেন লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েল সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে। ইরানও শুরু থেকেই বলে আসছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা কোনো চূড়ান্ত চুক্তি করবে না। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত একটি বৈঠকও স্থগিত করা হয়েছে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গিয়েছিলেন, বর্তমান ইরান আর আগের অবস্থানে নেই। আমেরিকার এই ঔদ্ধত্যের মোক্ষম জবাব দিয়েছে তেহরান। গত রবিবার বিকেল 3টায় বৈঠক শুরু হওয়ার মাত্র 1.5 ঘন্টার মাথায় যখন আধা ঘন্টার বিরতি দেওয়া হয়, ঠিক তখনই ট্রাম্পের এই অপমানজনক পোস্টের কথা জানতে পারে ইরানি প্রতিনিধি দল। সাথে সাথেই তারা আমেরিকার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং চতুর্পাক্ষিক এই বৈঠক বয়কট করে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেও তেহরান তার সিদ্ধান্তে অটল থাকে। আমেরিকার গালে যেন এক চপেটাঘাত করে ইরান। জেনেভায় অবস্থিত ইরানের নেটওয়ার্ক অফিসের পরিচালক স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তেহরান কোনো ফাঁকা হুমকিতে ভয় পায় না। পরবর্তী আলোচনা শুরু করার জন্য ইরানের শর্ত এবার একদম পরিষ্কার। প্রথমত, ইরানের সার্বভৌমত্ব নিয়ে করা অপমানজনক মন্তব্যের জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এবং দ্বিতীয়ত, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করে সমস্ত দখলদার ইসরায়েলি সৈন্যকে লেবাননের মাটি থেকে প্রত্যাহার করতে হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান যে কতটা আপাসীন, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলের সমালোচনা করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনা কাছাকাছি গেলেই লেবাননে নতুন হামলা হয় এবং নিরীহ মানুষ মারা যায়। এটি গ্রহণযোগ্য নয়। ভ্যান্স আরো বলেন, ইসরায়েল মাত্র 90 লাখ মানুষের একটি দেশ। শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এদিকে ইসরায়েলের প্রভাবশালী লবি সংগঠনগুলো ট্রাম্পের ইরান চুক্তির সমালোচনা করেছে। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েলের সামরিক পদক্ষেপের স্বাধীনতা সীমিত করবে। বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুই এখন যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা। যদি লেবাননের যুদ্ধ বন্ধ না হয়, তাহলে পুরো শান্তি প্রক্রিয়া ভেঙে পড়তে পারে। কূটনৈতিক বিশ্লেষক ত্রিতা পার্সি বলেন, যুক্তরাষ্ট্র এবার আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে আছে। ট্রাম্প এই চুক্তিকে নিজের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন, তাই তিনি এটি রক্ষা করতে চান। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ ডাস বলেন, এটা অনেকদিন ধরেই ক্লিয়ার যে নেতানিয়াহুই এখন মধ্যপ্রাচ্যে অশান্তির বড় কারণগুলোর একটি। সুইজারল্যান্ডের এই আলোচনাটি মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বহুদিনের অবিশ্বাস ও সংঘাত পেরিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র কি সত্যি একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে, নাকি এই আলোচনা নতুন কোনো সংকটের আগেই থেমে যাবে? আমেরিকার দুর্বলতা দেখে এক ছাদের নিচে
চলে আসছে মধ্যপ্রাচ্যের বড় 4 শক্তি সৌদি আরব, তুরস্ক, মিশর এবং পাকিস্তান। এসব মুসলিম দেশের একটির আছে বিপুল অর্থ, একটির ভাণ্ডারে আধুনিক অস্ত্র, আরেকটির রয়েছে বিশাল সেনাদল, আর অন্য একটির হাতে আছে পারমাণবিক অস্ত্র। শত্রুতা ভুলে গিয়ে এই 4 দেশ জোট বাঁধছে নিজেদের সুরক্ষায়। অন্যদিকে চিরশত্রু ইসরায়েলও বসে নেই। আরব বিশ্বকে ঘিরে ফেলার পুরনো কৌশল নতুন করে সাজাচ্ছে তেল আবিব। এই পরিকল্পনায় তাদের প্রধান সঙ্গী সংযুক্ত আরব আমিরাত। ভারত ও গ্রিসের মতো দেশগুলো দিচ্ছে সমর্থন ও সহায়তা। নৌপথের নিয়ন্ত্রণ ও বাণিজ্যের রাস্তা দখলে রাখাই এই জোটের মূল লক্ষ্য। সৌদির অফুরন্ত তেল বেচা অর্থ, তুরস্কের ড্রোন প্রযুক্তি, মিশরের সুয়েজ খালের ভৌগোলিক নিয়ন্ত্রণ এবং পাকিস্তানের পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির সাথে যদি পর্দার আড়াল থেকে চীন রাশিয়া হাত মেলায়, তাহলে ওয়াশিংটন তেল আবিব জোটের আধিপত্য রাতারাতি ধূলিসাৎ হয়ে যাবে। এই সম্ভাব্য মেগা অ্যালায়েন্স বা মহাজোট কেবল মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ হাতে নিয়েই থামবে না, সেই সাথে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে রিয়াল, লিরা আর ইউয়ানের নতুন অর্থনৈতিক সাম্রাজ্যও গড়ে তুলতে পারে। কাগজে কলমে সাম্প্রতিক যুদ্ধের দুই পক্ষ হচ্ছে ইরান বনাম ইসরায়েল, আমেরিকা। কিন্তু এর আসল ধাক্কা লেগেছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে। বছরের পর বছর ধরে আরবের ধনী দেশগুলো ভাবত যে কোনো বিপদে আমেরিকা তাদের পাহারা দেবে, কিন্তু ইরান যুদ্ধ সেই বিশ্বাসে চির ধরিয়েছে। মধ্যপ্রাচ্যে এখন চলছে টিকে থাকার খেলা। কাতার দেখল তাদের মূল্যবান গ্যাস ক্ষেত্র ইরান অনায়াসে গুড়িয়ে দিতে পারে, ভেঙে চুরমার করে দিতে পারে বাহরাইন, দুবাইয়ের আকাশচুম্বী সব ভবন। অথচ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা বড় বড় মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি আক্রমণ বলতে গেলে ঠেকাতেই পারেনি। আর তখনই পাল্টাতে শুরু করে পুরনো ক্ষমতার হিসাব নিকাশ। লোহিত সাগর ও হর্ন অফ আফ্রিকা অঞ্চল ঘিরে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব। ইসরায়েল ও আরব আমিরাত মিলে ইথিওপিয়ার মতো দেশকে সাথে নিয়ে সমুদ্রের নিয়ন্ত্রণ হাতে নিতে চাইছে। অন্যদিকে সেটাকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে সৌদি মিশর জোট। তবে এই দলবদল মানেই চিরশত্রুতা নয়, কারণ প্রতি মুহূর্তে এখন বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতি। সংশ্লিষ্ট দেশগুলো এক জায়গায় যুদ্ধ করলেও অন্য জায়গায় চালু রাখছে ব্যবসায়িক সম্পর্ক। ইরান যুদ্ধ রাতারাতি নতুন কোনো জোট তৈরি করেনি ঠিকই, তবে পুরনো সব মিত্রতার সূত্র উলটপালট করে দিয়ে আঞ্চলিক রাজনীতিকে ঠেলে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তি ইসরায়েলের ভেতরে গভীর ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার হামলা জায়নবাদীদের অসন্তোষকেই স্পষ্ট করে তুলছে। এই সংঘাতে ৭৫০০-র বেশি বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রাথমিক হিসাব অনুযায়ী এই যুদ্ধে পেন্টাগনের সরাসরি খরচ হয়েছে প্রায় $40 বিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে অস্ত্র ও গোলা বারুদের পেছনে। শুধু ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহারে খরচ হয়েছে প্রায় $26 বিলিয়ন। তবে যুদ্ধ পরিচালনার দৈনন্দিন ব্যয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে। IS এর তথ্য অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 1000 টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $25 লাখ। যুদ্ধের শুরুতে খরচের গতি ছিল অনেক বেশি। প্রথম 100 ঘন্টাতেই ব্যয় হয়েছে $3.7 বিলিয়ন, আর মাত্র 12 দিনের মাথায় মোট খরচ বেড়ে দাঁড়ায় $16.5 বিলিয়ন। ইরানের প্রতিনিধি দল লেবানন ইস্যুতে এবং ট্রাম্পের একটি পোস্টের কারণে তাৎক্ষণিকভাবে ওয়াকআউট করলো, পরে তারা আবার যোগ দিয়েছে এবং বৈঠক আবার শুরু হয়েছে। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান বলেছেন যে আলোচনা ভালো অগ্রগতি হয়েছে, যদিও ভাইস প্রেসিডেন্ট শান্তির পক্ষে শুরু থেকেই ছিল। এখানে প্রধান প্রতিবন্ধকতা তৈরি করছে ইসরায়েল এবং ট্রাম্প নিজেই করেছিল, যে কোনো কারণে হোক, কিন্তু এখনো তার মধ্যে সেই একটা ভাব রয়ে গিয়েছে আর কি। যুদ্ধ না হলে প্রতিটি মার্কিন পরিবার বছরে গড়ে $253 কম জ্বালানি খরচ করত। আর শুধু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষক, পরিবহন খাত ও শিল্প প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত খরচ হয়েছে প্রায় $27.1 বিলিয়ন।
এই যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাজার স্থিতিশীল রাখতে সরকারকে জোরে মজুদ থেকে তেল ছাড়তে হয়েছে। ট্রাম্পও স্বীকার করেছেন বর্তমান পরিস্থিতি চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে এই মজুদ আরো সংকটজনক পর্যায়ে পৌঁছাতে পারে। মাত্র 4 মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে প্রায় 1.15 বিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে তেল উৎপাদন বাড়িয়েছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ইউরোপে জেট ফুয়েল ও অস্ট্রেলিয়ায় ডিজেল রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। তারপরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র কুশিংয়ে মজুদ কমে প্রায় 2 কোটি ব্যারেলে নেমে এসেছে, যা জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ এই অবস্থায় পাইপলাইনের স্বাভাবিক চাপ বজায় রাখাও কঠিন হচ্ছে। আলোচনার মধ্যস্থতায় ব্যস্ত যুক্তরাষ্ট্র ইরান তখন তেহরানের পরমাণু ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন। এই শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি করে বলেছেন তিনি ক্ষমতায় থাকতে ইরানকে কখনোই পরমাণু অস্ত্রধারী দেশ হতে দেবেন না। রবিবার জেরুজালেমে আন্তর্জাতিক এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক তাতে ইসরায়েলের কিছুই আসে যায় না। ইরানকে কখনোই পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে দেয়া হবে না। লেবানন, গাজা এবং সিরিয়া নিয়ে কথা বলতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি অঞ্চলে ইসরায়েলের বাহিনী রয়েছে। লেবাননে হিজবুল্লাহ নিধন না হওয়া পর্যন্ত সেনারা অবস্থান করবে। হিজবুল্লাহ 90% অস্ত্র ধ্বংস করার দাবিও করেন নেতানিয়াহু। কালকে জেনেভাতে যেটা শুরু হয়েছিল, মিটিংটা বেশ ফলপ্রসূ ছিল বলে বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু যেটা ঘটলো সেটা কিন্তু খুব একটা সুখকর না বলেই মনে হচ্ছে। কারণ we started during the ongoing meeting between Iran and the United States in Switzerland, President Trump's sudden social media post, which many in Iran viewed as humiliating and provocative, promoted the Iranian delegations to walk out of the talk. After mediations, they returned again and resumed the negotiation. But this is not the first time that President Trump's provocative post or public statements have created tensions that threatened and disrupts an entire diplomatic process. Why Mr. Trump always first came forward and then his own statements create some kind of difficulties or problems? ইরান যদি লেবাননে তাদের প্রক্সি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ না করে, তাহলে ইরানকে আবার খুব শক্ত করে মারা হবে। এতে ইরানের ডেলিগেশন টেবিল ছেড়ে ওয়াকআউট করে। তারা এটাকে হুমকি ও অপমানজনক বলে প্রতিবাদ জানায়। পরে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে তারা আবার ফিরে আসে। ভালো খবরটা হলো, ওয়াকআউট সত্ত্বেও মিটিংটা শেষ হয়েছে পজিটিভ নোটে। দুই পক্ষ একটা চিরদিনের রোডম্যাপ তৈরি করেছে। হরমুজ প্রণালীতে যোগাযোগ লাইন তৈরি, লেবাননে ডিকনফ্লিকশন সেল, স্যাংশন রিলিফ, অ্যাসেট আনফ্রিজিং, এসব নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। তো তোমার শেষ প্রশ্নটা, কেন ট্রাম্প এভাবে প্রথমে আক্রমণাত্মক হন, তারপর সমস্যা বাড়ে? এটা আসলে ট্রাম্পের ক্লাসিক স্টাইল। তিনি মনে করেন শক্ত হুমকি দিলে আলোচনায় নিজের অবস্থান মজবুত হয়, কিন্তু এতে বারবারই ডিপ্লোম্যাসি বিঘ্নিত হচ্ছে, যেমনটা গতকাল হয়েছে। তো তোমার এখন কি মনে হয় যে এবারের যে পিস টকটা শুরু হয়েছে, এটা কি আসলে এফেক্টিভ হবে, মানে ইন লং রান, অর ইসরায়েল ডিসরুট দ্য হোল প্ল্যানস? হ্যাঁ, এখন যা দাঁড়িয়েছে সেটা মোটামুটি এরকম। শর্ট টার্মে এই টকটা কাজ করছে। গতকালকের মিটিংয়ে উৎসাহজনক অগ্রগতি হয়েছে। দুই পক্ষ একটা 6 দিনের রোডম্যাপ তৈরি করেছে। IAEA ইন্সপেক্টরদের ইরানে ঢোকার অনুমতি দিয়েছে। হরমুজে যোগাযোগ লাইন খুলেছে। লেবাননে ডিকনফ্লিকশন সেল বসিয়েছে। আর স্যাংশনের কিছু সাময়িক ছাড়ও দিয়েছে। তাই আপাতত যুদ্ধ থেমে আছে। লং রানে কতটা এফেক্টিভ হবে সেটা এখনও অনিশ্চিত। এরকম চুক্তি আগেও হয়েছে, কিন্তু বিশ্বাসের অভাব খুব গভীর। ইসরায়েলের ব্যাপারে, হ্যাঁ, ইসরায়েল এই ডিল নিয়ে খুব অসন্তুষ্ট। তারা মনে করে এটা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। অনেকে বলছে ইসরায়েল এই প্রক্রিয়ায় বাধা দিতে পারে, বিশেষ করে লেবানন আর হিজবুল্লাহ ইস্যুতে। সরকথা এখনকার জন্য ভালো শুরু, কিন্তু 6 দিন পর কি হয় সেটাই আসল পরীক্ষা। ইসরায়েল যদি খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, তাহলে পুরো প্ল্যানটা আবার টলে যেতে পারে।